টাকা ফেরত দেওয়া লাগবে না। ভাতিজারে যদি আমরা না পাই তোর কিন্তু খবর আছে, আমরা থানায় মামলা করছি। আমার ছেলের উদ্ধার করে দেন স্যার, আমরা এই ভুল আর কোনোদিন করবো না। আচ্ছা আপনি বলুন তো, আপনার ছেলের সাথে সর্বশেষ কবে কথা হয়েছিল? 3 মাস আগে। বাবা ইতালি পৌঁছাইছস? না আম্মা, ওই আরেকটা ধাপ বাকি আছে। ভূমধ্য সাগর তো, এটা পার হইলেই ইতালি ঢুকে যাব। রশিদ ভাই, দুশ্চিন্তা হইতেছে। দুশ্চিন্তার কোনো কারণ নাই। রুদ্রর যখন একটা ব্যবস্থা হয়েছে, আপনারা হইবে ইনশাল্লাহ। পরের লড়াই আপনার হবে। কোনো চক্রের সাথে জড়িত আছেন নাকি? কি করেন সব? আমি কেন চক্রের সাথে জড়িত হবো? কিসের চক্র স্যার? হয়েছেটা কি কহুনি? পরশুদিন পুলিশ আইছিল তোমাদের খুঁজতে। হঠাৎ পুলিশ আমারে খুঁজলো কে? স্যার, রশিদ মূলত নিজে একটা নাটক করেছে। সবাই ওর দেখা দেখি টাকা জমা দিছে, রশিদ আবার টাকাটা ফেরত নিছে। পুলিশ যদি আহে তুমি পুলিশের লোকে দেখা করবা? কি কইতাছেন চাচি? পুলিশ আজকে আইসা আমারে ধরার লাইগা। এখন যদি আমি পুলিশের লগে দেখা করি আমারে জেলে ঢুকাই দেব। এখানে মাঝি বাড়ি কোনটা? এখানে কোনো মাঝি বাড়ি নেই। এটাই তো জমির সড়ক, তাই জি না? জি জি। আচ্ছা, মিল্টন মাঝিকে চিনেন? না না, মিন্টু মাঝি চিনি না। পালায়া যাবি? স্যার আমারে ধরছেন কেন স্যার? এই বেটা, স্যার আমি কি করছি? চল, স্যার আমি তো চল। কিছু করি নাই, আমারে তো আপনারা এভাবে ধরে নিতে পারেন না। কিছু করস নাই মানে? বাবা তোর ইতালি যাওয়া লাগবো না, তুই বাড়িতে ফিরায়। টাকা না দিলে ওরা আমার বাড়িতেও যেতে হবে না। একটি ফোন কল মার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল। গেম ঘরে তার ছেলে এখন মাফিয়াদের হাতে বন্দী। 20 লক্ষ টাকা মুক্তিপণ দিলে হয়তো তার ছেলের মুক্তি হবে, আর না হলে মেরে কেটে সমুদ্রে ভাসিয়ে দিবে। কিন্তু 20 লক্ষ টাকা দিলেই যে তার ছেলে রুদ্রর মুক্তি মিলবে, এরই বা ভরসা কি? অন্যদিকে মাফিয়াদের কথা অনুযায়ী যদি টাকা না দেওয়া হয়, তাহলে তার ছেলেকে অক্ষত কিংবা জীবিত পাওয়া একান্তই দুষ্কর ব্যাপার। কি করবে রুদ্রর মা? কোথায় যাবেন তিনি? দর্শক, রুদ্রর শেষ পরিণতি কি হয়েছিল তাই জানার চেষ্টা করব যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে। রশিদ, অনেক নাটক করেছিস, অনেক ঘুরেছিস তুই আমাদেরকে। এবার ভালো ভালো বল, রুদ্র কোথায় আছে? স্যার রুদ্র কোথায় আছে এটা তো আমিও খুঁজতেছি। তুই খুঁজবি কেন? তুই তো আমাকে জানাবি। না স্যার, আমি জানি না, আমি কিভাবে জানবো? তুই কি করে জানবি? তুই জানবি, কারণ তুই রুদ্রকে পাচার করেছিস। বল কোথায় আছে রুদ্র? আপনি ভুল করতেছেন, আমি পাচারকারী না, আমি নিজেই তো ধরা খাইছি। হ্যাঁ, তুই ধরা খেয়েছিস, কিন্তু তুই 24 জন লোককে পাচার করেছিস। কেউ জানে না তারা কোথায় আছে, কিভাবে আছে। আর তুই তো বল, তুই তো বাড়ি দিয়ে আছিস। এখন ভালো ভালো বল, রুদ্র কোথায় আছে, তারা কোথায় আছে, বল। স্যার আমার ভিসা হয় নাই, এই কারণে বাড়ি। গুড পয়েন্ট, তোর ভিসা হয়নি। আরে ভিসা হলে তো সবাই বিমানে যেত, নদীপথে কেউ যেত না, আজকে কারো জীবন বিপন্ন হতো না। স্যার আমারে বলছিল এই লটে না পরের লটে লইব। আচ্ছা, তুই তাহলে আবার বলতো, মিল্টন মাঝি নামে এক লোক তোর নামে কেন মামলা করেছে? তা আবার মানব পাচার মামলা, বল। স্যার আমি তো ওনারে চিনি না। না চিনে এতদিন পালিয়েছিলি? এই, তুই পালিয়ে থাকলি কেন? কেন পালিয়েছিলি বল? না মানে স্যার ভয়ে। ভয়ে? ওরে নাটকবাজ, তুমি যদি অপরাধ নাই করে থাকো তাহলে তুমি পালাবে কেন? কেন পালাবে? আর তুমি যা বলবে তা আমার বিশ্বাস করতে হবে। কি করে সত্যিটা বের করতে হয় এটা আমি জানি। আপাতত তুই কাস্টডি থাক, বাকিটা আমি দেখছি। স্যার স্যার আমি সত্যি বলতে স্যার, বিশ্বাস করেন স্যার, আমার ছাড়া দেন স্যার। স্যার রাকিব স্যার, এই বেটা তো আসলে কোনো কিছু স্বীকার করছে না, কি করি বলতো? স্যার রিমান্ডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে স্যার। স্যার আসবো? আরে আপনি, হ্যাঁ আসুন, বসুন। স্যার স্যার আমার পোলারে বাঁচান, স্যার আমার পোলারে বাঁচান, আমার পোলার খোঁজ পাইছি। বলেন কি, কোথায় আপনার ছেলে? মাফিয়াদের হাতে বন্দি। মাফিয়াদের বন্দি? আপনি কি করে জানলেন? স্যার সাগরের মধ্য দিয়ে ইতালি যাওয়ার আগে আমার ছেলেরা অপহরণ করছে ওই মাফিয়ারা। 20 লাখ টাকা না দিলে ইতালিতে ঢুকতে দিব না। আরে বাহ, আপনি এখনো স্বপ্ন দেখেন আপনার ছেলে ইতালি যাবে? না স্যার,
ওরা টাকা না পাইলে আমার ছেলেরা দেশেও আসতে দিব না, মাইরা সমুদ্রে ভাসায় দিব। ওরা আপনার সাথে কি করে যোগাযোগ করছে, আর আপনি কি করে জানলেন যে আপনার ছেলেকে মাফিয়া ধরেছে? আমারে ফোন করছিল আমার পোলায়, আমার পোলারে অনেক মারধর করতেছে স্যার। আপনাকে যে নাম্বার থেকে কল করেছে নাম্বারটা কি আছে? এই যে স্যার, এই নাম্বার আমি লেখা দিয়ে আইছি। বাকি স্যার দেখো তো নাম্বারটা খোলা আছে কিনা। দেখো নাম্বারটা কি অবস্থা। স্যার এটা কোনো অথেন্টিক নাম্বার না, আইপি কল সম্ভবত। আচ্ছা, এরপর থেকে যদি কেউ আপনাকে কল করে আপনি থানায় আসার আগেই কিন্তু আমাদেরকে জানাবেন, আর আমাদেরকে না জানিয়ে কোনো প্রকার লেনদেন করবেন না। জি স্যার, কিন্তু স্যার আমার ছেলের তো অনেক মারধর করতেছে স্যার। টাকা না পাইলে তো আমার ছেলের মাইরা পালাইবো, মাইরা পালানোর হুমকি দিছে। দেখুন, আপনি অস্থির হবেন না, আপনি হতাশ হবেন না। আপনার ছেলে যেহেতু বেঁচে আছে, আমরা যে করেই হোক আপনার ছেলেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আজ আপনি আসুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকি স্যার একটা বিষয় আমার মাথায় আসছে না। রশিদ যেহেতু গ্রেপ্তার, এই মুহূর্তে কল করে টাকা চাইবে কে? রশিদ যদি চক্রের সঙ্গে জড়িত থাকে তাহলে তো ও গ্রেপ্তার হওয়ার কারণে তারা চুপচাপ থাকবে, কিন্তু টাকাটা চাইবে কে? স্যার রশিদের জন্যই টাকা চাইছে। এতদিন তো কোনো উচ্চবাচ্য ছিল না। রশিদ গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই রুদ্রের মায়ের কাছে ফোন আসছে, আর ওরাও চিন্তা করছে যদি রশিদ গ্রেপ্তার হয় তাহলে তো সত্যি কথা বলে দিতে পারে, তখন তো আর টাকা আদায় করার কোনো পথ থাকবে না। তো আমার তেমন মনে হচ্ছে না। আর রশিদকে তো আমরা সন্দেহের বাইরে রাখছি না, যেহেতু সে আমাদের হাতে বন্দি, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে আমরা ছাড়ছি না। কিন্তু আমি ভাবছি মিল্টন মাঝির কথা। এই বেটা তো মামলা দিয়েই নিখোঁজ। তুমি এক কাজ করো, তার যে স্থায়ী ঠিকানা আছে ওখানে একটু খোঁজ খবর নাও, দেখো ওর তথ্য পাওয়া যায় কিনা। ওকে স্যার। ও হ্যাঁ, তুমি কিন্তু সিভিলে যাবে, আর কোনো প্রয়োজন পড়লে আমাকে নক দিবে। আসো তুমি। ইয়েস স্যার। স্যার জাহিদুর, জি স্যার। মিল্টন মাঝির পিতা? স্যার মিল্টন মাঝির পিতা হচ্ছে স্যার সবুর মাঝি, মাতা হচ্ছে স্যার তহুরা বেগম। ও, তাহলে তো আমাদের মাঝি বাড়ি খুঁজতে হবে আগে। জি স্যার। স্যার আপনার মনে আছে স্যার, দোকানদার কিন্তু আমাদের এই সামনের বাড়িটার লোকেশনটাই দিছে স্যার। ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে স্যার, চলেন। জাহিদুর, জি স্যার। সরাসরি বাড়ির ভিতরে না ঢুকে কাউকে জিজ্ঞেস করলে মনে হয় ভালো হয়। স্যার আমার মনে হয় সেটাই ভালো হয়। স্যার বাড়ির ভিতর থেকে একটা লোক আসতেছে স্যার, তাকে জিজ্ঞাসা করি স্যার। ওকে। ঠিক আছে স্যার, চলেন। এই যে ভাই, ভাই এটা কি মিল্টন মাঝির বাড়ি? কেন ভাই? আপনি তো মিল্টন, তাই না? না স্যার, আমি মিল্টন না। মিল্টন না? চেহারা স্রোত একই, তাহলে মিল্টন না কেন? স্যার ও আমার চাচাতো ভাই, তাই চেহারার সঙ্গে আর কি মিল আছে। জাহিদুর। জি স্যার। মিল্টন না তুই না? স্যার আমাকে ধরতেছেন কেন? এই মামলাবাজি করছ কেন সেটা আগে বল। স্যার আমি তো মিল্টন না স্যার। তুই মিল্টন না? থানায় গেলে বুঝবি। থানায় চল। জাহিদুল, চলো থানায় নিয়ে স্যার চলো। স্যার আমি কিছু করি নাই স্যার। কিছু করস নাই, বুঝবি পরে। থানায় গেলে। মিল্টন মাঝি এই গল্পের ভিন্ন একটি চরিত্র। নিজে বাদী হয়ে রশিদের নামে একটি মামলা করেছে, কিন্তু নিজের ঠিকানা দিয়েছে ভুল। তবে কি মিল্টন মাঝি সেই দালাল চক্রেরই একজন সদস্য, নাকি সে রশিদের নামে মামলা করেছে পুলিশের তদন্তকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য? সব জানা যাবে মিল্টন মাঝিকে পুলিশ ধরতে পারলে। আর তাই পুলিশ মিল্টন মাঝির জাতীয় পরিচয়পত্রের ঠিকানা বের করে তাকে ধরে আনে। পুলিশের হেফাজতে এখন মিল্টন মাঝি, চলছে জিজ্ঞাসাবাদ। মিল্টন, আপনি রশিদের বিরুদ্ধে মামলা করেছেন, অথচ নিজের ঠিকানাটা দিয়েছেন ভুল, কারণটা কি? স্যার ভুল দেই নাই, আগে ওইখানে থাকতাম, মামলা দেওয়ার পর ওইখান থেকে চলে গেছি। কতদিন ছিলেন ওখানে? স্যার 2 বছর। আপনি একটা জায়গায় 2টা বছর ছিলেন, অথচ কাউকে আপনি চিনেন না, কারোর সাথে আপনার পরিচয় হয়নি, আর এমন ঠিকানা বাড়ির দিয়েছেন যে রোড নাম্বার এবং বাড়ির কোনো অস্তিত্বই নাই। স্যার বাড়ির ঠিকানাটা ভুল করে দিয়েছিলাম তাড়াহুড়া করতে গিয়ে। এমন ভুল হয় নাকি? আচ্ছা বলেন তো,
রশিদ আপনার সাথে কি কি করেছে? আমার ছোট ভাইরে বিদেশ পাঠানোর কথা বইলা আমার কাছ থেকে টাকা নিছে। 3 মাস হয়ে গেল, বিদেশ যাওয়া তো দূরের কথা, আমার ছোট ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। ও আচ্ছা, তো আপনি এতদিন মামলা করেননি কেন? স্যার, যখন এই ভাইয়ের কথা জিগাইতাম বলতো আর কয়েকদিন পর ইতালিতে পৌঁছে ফোন করবে। ওয়েট, রাকিব, স্যার এখন আপনারাই সেটেল করে নেন কি করবেন। স্যার উনি কে? মিল্টন, উনি প্রশ্ন করছে আপনি কে? আমি মিল্টন, কিন্তু উনি কে? আই সি, যার নামে আপনি মামলা করেছেন তাকে আপনি চিনেন না? স্যার, ইনি রশিদ স্যার। বাটপারি করেন? স্যার, প্রথমে চিনতে পারি নাই, ইনি আমার ভাইরে নিখোঁজ করেছেন স্যার। স্যার এটা তো পুরাই পাগল, আমি তো ওরে কোনোদিন দেখি নাই। বড়ই চিন্তার বিষয়। আচ্ছা আপনি একটা কথা বলেন তো, যে আপনাকে চিনেই না সে আপনার বিরুদ্ধে মামলা করলো কেন? স্যার এটা তো আমিও জানি না। কিন্তু আমার জানতে হবে, আমার সবটাই জানতে হবে। রাকিব, স্যার দুটোকে কারাগারে নিয়ে যাও। ওকে স্যার। যাও। চল। কিভাবে বলবি না? আমি সেটা দেখছি। বল, বল এখনো বল। বল। কইতাছি। ভালোই তুই এখনো বল, কে তোকে মামলা করতে বলেছে? স্যার আমি কিছু জানি না স্যার। বলবি না? তুই এখনো বলবি না? স্যার আমারে মাইরেন না স্যার। বল, স্যার বল, তুই এখনো স্বীকার কর, কে তোকে মামলা করতে বলেছে বল। স্যার আমারে মাইরেন না স্যার, আমারে আল্লাহর রাস্তায় ছাইড়া দেন স্যার। তোকে এত সহজে ছেড়ে দেবো? তোকে আরো বেশি বাটন দেওয়া লাগবে। স্বীকার কর তুই। স্যার কইতাছি, আমারে 7,000 টাকা দিছিল মামলা করার জন্য। সে কে? স্যার মিরান। মিরান কোথায় থাকে? স্যার আমি জানি না, আমার সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হতো। একদিন আমাকে কোথায় এসে বলে, মিল্টন ভাই, আপনি তো আমাকে অনেকদিন ধরে চেনেন, শুনলাম টাকা পয়সার সমস্যা আছেন নাকি? ভাই একটু ফিনান্সিয়াল ক্রাইসিসেই আছে। আমি একজনের নামে মামলা করছিলাম, আমারে 5,000 টাকা দিছে তার জন্য। মানে রশিদ নামে একটা লোক আছে, সে কাজ হইল লোকজনের বিদেশ নেওয়ার নাম করে পাচার করে দেওয়া। ওর নামে 4-5টা মামলা করতে হয়েছে, কিন্তু পুলিশ গায়ে মারতেছে না। এই জন্য আরও 4-5টা মামলা করতে হবে, যাতে পুলিশ গুরুত্ব দেয়। একটা মামলা করলেই 5,000 টাকা। মামলা করবেন? আরে দূর ভাই, আমি এসব করব না। আরে করেন, কাজে লাগবে। বিপদের সময় টাকা পয়সা কেউ এমনি দেয় না, দরকার পড়লে আমি বললে আপনারে আরো 2,000 টাকা লইয়া দিব। কিন্তু একটা লোকের নামে ফাও মামলা দিমু, পরে তো ঝামলায় আমি পড়মু, পুলিশ এসে আমারই ধরবো। আরে মামলা কি তার নামে একটা হইব নাকি কয়েক ডজন হইব? আপনি এক কাজ করেন, আপনি যেখানে থাকেন সেখানে ঠিকানাটা ভুল দিবেন। আচ্ছা ঠিক আছে, মামলা করিয়েন। টাকা কিন্তু 7,000ই লাগবো। আচ্ছা দিব না, নগদ লাগবো। স্যার মামলা করতে গিয়ে তো ভোটার আইডি কার্ড চাইছে, এরপর জিনোইন আইডি কার্ড দিয়ে আমি ধরা খাইছি স্যার। মিরানকে এখন কোথায় পাওয়া যাবে? স্যার জানি না স্যার, তবে উনি ঢাকায় ব্যবসা করে, মাঝে মধ্যে গ্রামে আসতো। ওনার নাম্বার আছে? স্যার আমার ফোনে আছে। ওকে, তাহলে তুই জেল হাজতে থাক, আমি মিরানকে ধরার ব্যবস্থা করছি। স্যার আমার ছাইড়া দেন স্যার। খলিল, কি চাচি এত অস্থির কেন? বসেন। খলিল, আমার পোলাটারে ছাড়াই আনার একটা রাস্তা পাইছি। আর এখন যদি পোলাটারে না ছাড়াই, তাইলে আর আমি আমার পোলাটারে দেখতে পারুম না। আপনি এক কাম করেন, আপনি পুলিশের কাছে যান। আরে পুলিশের কাছে যাইয়া কি হইব? পুলিশ কি করব? তাছাড়া ওরা থাকে বিদেশ। আমার পোলাটারে মাইরা যদি সমুদ্রে ভাসায়ও দেয়, তাও পুলিশের করার কিছুই নাই। তাই আমি ঠিক করছি, আমি জমি বেচমুই। কিন্তু আমি তো জমি কিনুম না। আরে আমাদের পুলিশে ধরবো। এর আগে এমনি একটা জমি কিনে এখনো সেটা নিয়ে ঝামেলার মধ্যে আছি। তাছাড়া আমার হাতে এখন কোনো টাকা পয়সা নাই। আপনি অন্য জায়গায় জমি বিক্রি করেন। খলিল, এটাতে কি কইলি বাজার? তাইলে কি রুদ্ররে ছাড়াই আনতে দিবি না? আরে চাচি,
আমার হাতে সত্যি বলতেছি কোনো টাকা পয়সা নাই। তাছাড়া আমি টাকা ম্যানেজ করতে করতে আপনার ছেলে ওরা মাইরে ফেলাইব। আপনি যেখানে নগদ টাকা পান দেখেন সেখানে যা জমি বিক্রি করেন। আচ্ছা ঠিক আছে। খালাম্মা, আপনি কি রুদ্রের আম্মা? ও বাবা। খালাম্মা, রুদ্রের কোনো খবর জানেন? না, কিন্তু তুমি কেটা বাবা? আমি আয়নাল। আমার ভাই আর রুদ্র একসাথে বিদেশে গেছে। আমি শুনছি মাফিয়ারা নাকি রুদ্রে আর আমার ভাইরে ধরছে। আমাকে প্রত্যেকের এখন 20 লাখ করে টাকা জরিমানা দেওয়া লাগবে। ওরে আল্লাহ, আমি এখন কি করবো? আল্লাহ আমার কি পরীক্ষা ফেলাইলো আল্লাহ গো। খালাম্মা, কান্দেন না, মনটারে শক্ত করেন। আপনার টাকা আর আমার টাকা একসাথে দিয়ে গেছে। আমার অবশ্য একলার এতগুলো টাকা দিতে সাহস হইতেছিল না। ওরে বাবারে, আমি এখন কই থেকে টাকা আনুম? জমি বেচতে চাইছিলাম, জমি তো বেচা নেই, তাহলে টাকা কিভাবে আমি জোগাড় করব? খালাম্মা, জমি বেচতে পারেন নাই? বেচেন। কার কাছে বেচবো বাবা? কেনাই নিব আমার জমি? আমি কই থেকে টাকা দিব জমি না বেচা হইলে? মায়ের আপনি চিন্তা করেন না, আমি যার থেকে টাকা আনছি ওইখানে আমি জমি বেচে আনছি। আপনি ওনার কাছে জমিটা বেচেন, ওনার লেখা দিলে উনি আপনার টাকাটা দিবে। খালা, হ্যাঁ বাবা, তাই করবো। খালাম্মা, তাহলে আমরা বিকালবেলা ওনার কাছে যাবো না? একটা কাজ করবেন, রশিদ হারামজাদারে যদি কোনো জায়গায় দেখেন আমার কইবেন, আর আমি পুলিশটা ধরাই দেবো। বাবা, রশিদ তখন জেলে। ও, ভণ্ডটা ধরা পড়ছে, একটা প্রতারক। ওর জন্য সবাই বিপদে পড়ছে। আপনার পোলা আমার ভাই ওর জন্য বিপদে পড়ছে। হয় সবাই গিয়ে টাকা জমা দিছে, ওর দেখাতে সবাই টাকা জমা দিছে। সবাই তো বিদেশে যাওয়ার কথা হয়ে বিপদে পড়ছে। ওই কিন্তু বিদেশে যায় না, ওরা নিজের টাকা উড়ে আনছে। আমরা যে টাকা দিছি ওই টাকার তো কমিশন খাইছে। ওর উচিত বিচার করাই খাচ্ছেন খালাম্মা, তো এখানে মরে। আচ্ছা খালাম্মা, আপনি যেখানে যাইতেছিলেন জানতে না? আচ্ছা বাবা। স্যার, এটাই অফিস। এটা অফিস? তুমি কি শিওর? ও স্যার, আমরা যখন টাকা দিছিলাম তখন এখানেই আইছিলাম। স্যার, অফিস তো তালা মারা। জি স্যার, আমগো টাকা মাইরা দেওয়ার পর থেকে ওরা পালাইছে। পালিয়ার যাবে কোথায়? সত্যি করে বল, তুই ওদের সাথে টাকা লেনদেন করছিস আর তুই জানিস না ওরা কোথায় কোথায় আড্ডা দেয়? বল। বিশ্বাস করেন স্যার, আমরা টাকা নিয়ে এই অফিসে আইছিলাম, আর ওরা কি কই কই আড্ডা দেয় এটা আমরা কিভাবে জানবো? আর এরকম আর কোথায় কোথায় অফিস আছে বল, সত্যি করে বল। কিন্তু স্যার, আমি জানি না স্যার, আমি ওগর কাউরেই চিনি না। আমি শুধু এই অফিসটাই চিনি, এই অফিসে আমরা টাকা নিয়ে আইছিলাম। চিনবে জাইদুল। জি স্যার, চলো। চল। স্যার আসবো স্যার? হ্যাঁ, আসো। স্যার, হ্যাঁ, বসো। রাকিব, তোমার মামলাটার কিন্তু কাঙ্ক্ষিত অগ্রগতি পাচ্ছি না আমি। দিনকে দিন আমার দুশ্চিন্তা বেড়েই যাচ্ছে। স্যার আমার মনে হয় রশিদ এখানে শুধুমাত্র একজন ভুক্তভোগী। মূল কালপিট তাকে ফাঁসিয়েছে যাতে করে সবার ফোকাস রশিদের দিকে থাকে এবং সে আড়ালে থাকতে পারে। তোমার হঠাৎ এটা মনে হয় কারণ কি? স্যার আমার মনে হয় কুট্টিও মূল হোতা না, তার পিছনে ছায়া চরিত্র কাজ করছে। দেখো, এই কুট্টিকে ধরতে পারলে ছায়াকে সব বেরিয়ে যাবে। আর মিল্টন, যে কিনা মিনারকে দিয়ে মামলা করিয়েছে, হয়তো মিনারই আসল কালপিট। স্যার মিরানকে পেলেই হয়তো সব জানা যাবে। দেখো রাকিব, মিল্টন মুখ না করলে কিন্তু মিনারকে পাওয়া যাবে না। এমনও তো হতে পারে যে সত্যি সত্যি মিল্টন মিনারকে চিনে না, অভাবে পড়ছে, তাকে লোভ দিছে, সে লোভে নিছে। স্যার মিল্টনকে ডলা দেবো নাকি? হোয়াট? ডলা দেবো মানে কি? বি প্রফেশনাল রাকিব। এখনকার দিনে এসব কথা বলা চলে না। এই বিষয়গুলো মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হয়। এখন সেই দিন আর নাই যে আসামি ধরবে আর বাটন দিবে, সে গড়গড় করে সবকিছু তোমার কাছে বলে দিবে। এগুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয়। ওকে স্যার। তুমি রাতে ঘুমাওনি? ইয়েস স্যার। আমার তো মনে হয় না। যাও, চোখে মুখে ভালো করে পানি দাও আর কাজে নেমে পড়ো। ইয়েস স্যার। ওকে স্যার। স্যার আসবো? আপনি আসুন। স্যার আসসালামু আলাইকুম। অবস্থা বসুন। হ্যাঁ, কাঁদছেন কেন? কি হচ্ছে খুলে বলুন তো। আমি আমার ভুল করে ফেলেছি স্যার।
মানে কি? আমি আবার 20 লাখ টাকা দিয়ে দিছি, কিন্তু তারা আমার পোলারে ফেরত দেয় নাই। বলেন কি? আপনি আবার 20 লাখ টাকা দিয়েছেন? কি করবো স্যার, আমার ছেলেরা দুইটা তারা পিটাইতেছে, মারতেছে। টাকা না পাইলে আমার পোলারে মাইরে ফেলাইবো, আমি টাকা দিয়ে কি করবো? দেখুন, আপনাকে আমরা আগেই বলে দিয়েছি যে আমাদেরকে না জেনে কোনো লেনদেন করবেন না, কিন্তু সেই ভুলটা আপনি আবার করলেন। আমাদেরকে না জানিয়ে আবার টাকা লেনদেন করলেন, কিন্তু কেন? আমি ভুল করছি স্যার, এমনটা আর করবো না। দেখুন, এই টাকাটা দেওয়ার জালেই আমরা ওদেরকে আটকাতে পারতাম, কিন্তু সেই সুযোগটা আপনি আমাদের নষ্ট করেছেন। আপনি আপনার ছেলে নিজেই সর্বনাশ করেছেন। আপনি কোনো সুযোগে আমাদের হাতে রাখলেন না। আমি ভুল করে ফেলাইছি, আমার পোলারে মারতেছে, এইটা শুইটা কোনো মায়ের মন সইতে পারে? ওটাই তো সমস্যা। আচ্ছা, আপনি টাকা পেলেন কোথায় আর কিভাবে কাকে দিলেন? জমি যে বাকিটুকু ছিল ওইটুকু ব্যস্ত চাইছিলাম, কিন্তু ব্যস্ত দেরি হয়েছে বইলা একজনের লেখা দিছি। কাকে লিখে দিয়েছেন? আমার পোলার মতো একজনের ভাইরেও মাফিয়ারা ধরছে, তার কাছেও টাকা চাইছে। আমার যে জমিটা আমি তার মাধ্যমেই একজনের লেখা দিছি এবং তার কাছ থেকে তুইলেই টাকাটা দিছি। জমিটা আপনি কার নামে লিখে দিয়েছেন? মিরান রহমান নামে একজনের কাছ থেকে টাকা নিছি, তারই লেখা দিছি। মিরান রহমান? জি স্যার। আপনি যে জমি বিক্রি করে দলিল দিয়েছেন, সে দলিলের ফটোকপি আছে না? আচ্ছা আপনার সেই জমির দলিলের ফটোকপিটা আমাদেরকে দিবেন। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবেন না, আপনি আসুন। আসসালামু আলাইকুম। না, মানুষজনগুলো যে কেন ভুল করে, একই ভুল বারবার করে, কবে সচেতন হবে? পুলিশ যখন এই কেসটি নিয়ে দিশেহারা, তখন রুদ্রর মা এসে জানান তিনি জমি বিক্রি করে 20 লক্ষ টাকা দালালদের হাতে তুলে দিয়েছেন, যাতে তার ছেলেকে জীবিত এবং অক্ষত ফেরত পান তিনি। পুলিশ ভূমি অফিসে গিয়ে জানতে পারে যে মিরান রহমান নামের এক ব্যক্তি সেই জমিটি কিনেছেন। অন্যদিকে মিল্টন মাঝির কথা অনুযায়ী জানতে পারেন মিরান নামের এক ব্যক্তির প্ররোচনায় তিনি প্ররোচিত হয়ে রশিদ নামের সেই ব্যক্তির নামে মামলা করেছিলেন। তাহলে এই দুই মিরান কি একই ব্যক্তি? আর তা জানার জন্য পুলিশের প্রয়োজন মিরানকে। পুলিশ ছুটছে মিরানের খোঁজে। জাহিদুর, জি স্যার। দেখেন তো ভিতরে কেউ আছে কিনা। ঠিক আছে স্যার, দেখতেছি। বাসায় কেউ আছেন? আছেন কেউ বাসায়? একটু বাইরে আসবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। নিরান? জি স্যার। পিতা হাবিবুর রহমান। জি জি স্যার। থানায় চলেন। কেন স্যার? রুদ্রর মায়ের কাছ থেকে জমি কিনেছেন কয়েকদিন আগে। আপনাদের পুরো চক্রকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান। চক্র? জমি কি নাকি অন্যায় নাকি? বিদেশে লোক পাঠানো, টাকা হাতানো, মানব পাচার তো অন্যায়। স্যার, আমি এলাকায় ব্যবসা করি, আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে। আমি কখনো বিদেশ যাইনি, আর আমার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ কখনো বিদেশ যায়নি, আর আমি কাউকে বিদেশ যাওয়ার জন্য সহযোগিতাও করি নাই। ঠিক আছে, বাকি আলাপ থানায় গিয়ে হবে। না, থানায় গিয়ে কোনো আলাপের প্রয়োজন নেই। আগে আপনারা শিওর হন কিসের অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ। আমি তাদের কাছ থেকে জমি কিনেছি, মানব পাচারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। যার জমি কিনেছেন তার ছেলেকে মাফিয়ারা অবৈধভাবে ইটালি যাওয়ার পথে অপহরণ করেছে। আপনি সেই চক্রের সাথে জড়িত। আমি কেন জড়িত হইতে যাব? তারা আসলো, জমি বিক্রি করলো, এর আগে তো আমি তাদেরকে চিনতামই না। আপনারা আমাকে একটা কারণ দেখান যে কারণে মনে হলো আমি ওই পাচার দলের লোক। আপনারা মূল আসামি ধরেন, আমাকে শুধু শুধু হয়রানি করে লাভ হবে না। মহিলারা আপনার কাছে নিয়ে আসছিল কে, আর তার সাথে আপনার কি সম্পর্ক? ওই মহিলা পাশের গ্রামের লোক, তার ভাইকে বিদেশ পাঠানোর জন্য আমার কাছে জমি বেচছে। স্যার, আমি যদি খারাপ মানুষ হইতাম তাহলে তাদের বিপদকালে কম টাকায় দিতাম, কিন্তু আমি তা করিনি। ন্যায্য মূল্য দিয়ে জমি কিনেছি। আবার কুট্টি? আমাদের সব কিছুতে কুট্টি বারবার জড়ায় যায় কেন? স্যার, ও আরেক পোড়া কপাল। তার ভাইকে বিদেশ পাঠানোর জন্য অনেক টাকা খরচ করছে, আবার এখন ফিরায় আনার জন্য জমি বেচছে। আচ্ছা, কুট্টিকে কোথায় পাওয়া যাবে? স্যার, ওদের বাড়িতে। আমি ওদের বাড়ি চিনি, এই পর্যন্ত। ঠিক আছে, চলুন কুট্টির বাড়িতে যাই। চলেন।
স্যার আসেন স্যার। স্যার এটা স্যার কুটির বাড়ি স্যার। কোথায়? এটাই তো স্যার কুটির বাড়ি, কিন্তু ওকে কোথায় সেটা তো আমি জানি না স্যার। তাহলে তো আপনাকে ছাড়া যাবে না। বিনা অপরাধে আমাকে নিয়ে যাবেন স্যার? ওসি স্যারের নির্দেশ। স্যার ওসি স্যারের সাথে একটু কথা বলতে চাই, একটু অনুরোধ স্যার। আচ্ছা, হ্যালো। স্যার মিরান নামের যে ব্যক্তি ওনাকে আমরা পেয়েছি, উনি মূলত ভিকটিমের কাছ থেকে জমি ক্রয় করেছেন। উনি একজন সুনামধন্য ব্যক্তি, ওনার এদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। উনি আপনার সাথে কথা বলতে চান স্যার। ওকে, তোমাকে ফোনটা দাও। ওকে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, আর যদি থেকেও থাকে তাহলে আমি নিজেই থানায় যাব স্যার। স্যার আগামীকাল আমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী, এই অবস্থায় আমাকে থানায় নেওয়াটা উচিত না। স্যার আমাকে একটা দিন সময় দিন, আর যার মধ্যস্থতায় জমি কিনেছি তার বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি স্যার। আপনি কার মধ্যস্থতায় জমি কিনেছেন? স্যার কুট্টি স্যার। কুট্টি? স্যার কুট্টি নিজেও দুর্ভাগা, তার ভাইকে বিদেশি নীতি গিয়ে ধরা খেয়েছে স্যার। আচ্ছা, আপনি মিল্টন নামে কাউকে চেনেন? না স্যার। কেন, আপনি মিল্টন নামে এক ব্যক্তিকে দিয়ে মামলা করেননি? না 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 স্যার। আচ্ছা, আপনার ফোনটা আমার অফিসারকে দিন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার কথা বলুন। স্যার। হ্যাঁ রাকিবুল, তুমি ওনার এখনই একটা ছবি তুলে আমার ফোনে পাঠাও। ওকে স্যার, ঠিক আছে, সোজা হয়ে দাঁড়ান। ওকে জাহিদুর, তাহলে চলেন, আসেন। মিল্টন, জি স্যার। কেমন লাগতেছে এই চার দেয়ালের মধ্যে বন্দি অবস্থায়? স্যার ভালো লাগতেছে না স্যার। আমারও ভালো লাগতেছে না। আচ্ছা দেখো তো, এই লোকটাকে চিনতে পারিস কিনা? না স্যার। এর নাম হচ্ছে মিরানুর রহমান, যাকে দিয়ে তুই মিথ্যে মামলা করিয়েছিস। না স্যার, এর কোথায় না। তাহলে কোন মিরান? স্যার দেখলেই চিনবো স্যার। স্যার। রাকেব, ওকে ছেড়ে দাও, আর রুদ্র বাড়িতে গিয়ে রুদ্র মায়ের সাথে আমার কথা বলিয়ে দেবে। ওকে স্যার। মিরান সাহেব। জি স্যার। আমরা না বলা পর্যন্ত আপনি এলাকা ছাড়বেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি যান। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহিদুর। জি স্যার। তাহলে চলো রুদ্রের বাড়িতে যাই। জি স্যার, চলেন। আসুন। আসল কালপিটটিকে ধরা না পর্যন্ত আপাতত তুই কাস্টডিতে থাক, বাকিটা আমি দেখছি। স্যার আমি কিছু করি নাই স্যার। স্যার আমার সাইডা দেন স্যার। চাচি বাসায় আছেন? চাচি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি কোনো রকম। ওসি স্যার আপনার সাথে কথা বলতে চান। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা রুদ্রের মায়ের সামনেই আছি, আপনি ওনার সাথে কথা বলুন। হ্যালো। আপনি কেমন আছেন? আছি কোনো রকম স্যার। আচ্ছা শুনুন, আপনাকে যে জন্য ফোনে ধরা দেওয়া হয়েছে, আপনি আমাদের সাথে যোগাযোগ না করে কারোর সাথে কোনো লেনদেন করবেন না। কেউ যদি আপনার সাথে এই ব্যাপারে কথা বলে, যোগাযোগ করার চেষ্টা করে, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। জি স্যার। দেখুন, আমি চাইলে আপনাকে থানায় নিয়ে আসতে পারতাম, কিন্তু আপনার কষ্ট হবে ভেবে আমি আমার অফিসারকে আপনার কাছে পাঠিয়েছি। শুনুন,
আমাদের কনসার্ন ছাড়া আপনি কারোর সাথে কোনো লেনদেন করবেন না, এই কথাটা বলার জন্য আপনার কাছে আমার অফিসারকে পাঠিয়েছি। যে কোনো কিছু ঘটলে আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন। জি স্যার। ঠিক আছে, ভালো থাকুন, আমার অফিসারকে দিন। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। রাকিব, ঠিক আছে, তুমি চলে আসো। ওকে স্যার। ঠিক আছে চাচি, ভালো থাকেন। আর আপনার কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। জি আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমার ছেলে যেখানে আছে ওইখানে তারে ভালো রেখেন আল্লাহ। সকল বিপদ আপদের হাত থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ। ও যাতে কোনো বিপদে যাতে না পড়ে, ওরে ভালো রাখেন, সুস্থ রাখেন। সাহেব কেমন আছেন? জি ভালো আছি স্যার, আপনারা কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কোথায়? স্যার বসে একটু চা নিয়ে আসি। চা খাবেন না কফি? না না না, আপনার এত অস্থির হতে হবে না। না স্যার, কিছু তো একটা খাইতে হবে। আমি ঠান্ডা নিয়ে এসেছি, গরম করতে। আরে ভাই, ঠান্ডা খাওয়া লাগবে না, আমরা ঠান্ডা খাওয়ানোর জন্য আসছি। পালিয়ে আর যাবা কোথায়? অনেক চোর পুলিশ খেলেছো, আর তোমার লাভ নাই। স্যার অপরাধটা কি, মানে কেন ধরছেন? থানায় নিয়ে 2-4টা ডান্ডা বাড়ি দিলে এমনি সব সুর করে বেরিয়ে যাবে। জি স্যার। ওকে থানায় নিয়ে চলুন। চলেন একটু বসি। চলেন আগে চলেন। চল। কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। অবশেষে দালাল কুট্টিকে তার অফিস থেকে পুলিশ আটক করেছে। আর তাই দালাল কুট্টির সাথে চলতে থাকা পুলিশের ইঁদুর বেড়াল খেলার এবারেই হয়তো শেষ হবে। কুট্টির জিজ্ঞাসাবাদের পর জানা যাবে যে রুদ্রসহ আরও যে মানুষগুলো সুন্দর জীবনের আশায় ইটালিতে যাওয়ার স্বপ্ন দেখছিল, তারা এখন কোথায় আছে, কেমন আছে, আর তারা কবে অক্ষত অবস্থায় দেশে ফেরত আসবে। পুলিশের হেফাজতে এখন কুট্টি, চলছে জিজ্ঞাসাবাদ। বিল্টন, আপনাকে এ পর্যন্ত অনেকই দেখানো হয়েছে, কিন্তু আসলে আপনি এখনো মূল কালপিককে শনাক্ত করতে পারেননি। কারণটা কি? স্যার, আপনারা এখন পর্যন্ত যাদেরকে নিয়ে আসছেন তারা কেউ আমাকে মামলা করতে বলেনি। কি রাকিব নিয়ে আসছো? স্যার। হ্যাঁ, গুড। আচ্ছা দেখেন তো ওনাকে চিনেন কিনা? জি স্যার, ওনার নামে মিরান, আর উনি আমাকে মামলা করতে বলেছেন। কি মিরান সাহেব, আপনি ওনাকে মামলা করতে বলেছেন? না না না, আমি তো মিরান না, আমার নাম আকিবুদ্দিন। স্যার, ওর নাম আকিবুদ্দিন না, ওর নামই কুট্টি, আর ওই সেই কালপিক। স্যার আসলে ব্যাপারটা হয়েছে যে যার কথা মতো আমাকে ধরা হয়েছে, আমি ওনাকেই চিনি না, উনি মিথ্যা বলছেন। কিন্তু আমি ওনাকে চিনি, কারণ এই পর্যন্ত আমরা অনেককেই তাকে দেখিয়েছি যে মূল কালপিকটা কে। একমাত্র আপনাকে দেখে সে বলেছে আপনি তাকে নির্দেশ দিয়েছেন মামলা করার জন্য। আর আসলে কে সত্যি বলছেন আর কে মিথ্যে বলছেন এটা আমরা বের করতে পারি। রাকিব স্যার, তুমি আজকে একটা রিমান্ডের আবেদন করবে। ওকে স্যার। বাকিটা আমি দেখতেছি। আপাতত ওদেরকে কাস্টডিতে রাখো। ইয়েস স্যার। নিয়ে যাও। এই চল। বলবি না? বল, বল আমাকে বল। ওকে, ঠিক আছে। কিরে, বলবি না? স্বীকার করবি না? মিল্টন বলেছে তুই মামলা করতে বলেছিস, রশিদ বলেছে তুই টাকা নিয়েছিস, যেই অফিস থেকে কথা হয়েছে সেখান থেকে তুই গ্রেপ্তার হয়েছিস। বল এখন আমাকে। স্যার, আমি তো এমনি সব সত্য কথা স্বীকার করতাম। এত মারধর করার কোনো দরকার ছিল? আমার মতো সুনা বুটের মাইরা স্যার কোনো লাভ আছে? রুদ্র কোথায়? স্যার, রুদ্র তো মারা গেছে। কি বলিস? জি স্যার, রুদ্র গেম ঘর থেকে
ফিরে আসে নাই স্যার। কি? আর সবাইরে গেম করে নেওয়ার পরে প্রথমে ইতালি যাওয়ার কথা, বিয়ে টাকা নেয়। তারপরে কয় মাফিয়ারা ধরছে, অপহরণ করছে, এরপরে আবার টাকা নেয়। তারপরে স্যার মাইরা সমুদ্রে ভাসা হয়ে যায়। পুলিশ কি? কেউ কেউ স্যার ফিরে আসে, তো অনেকেই ফিরে আইতে পারে না। তাইলে অগর সাথে তোর সম্পর্ক কি? আমার সাথে স্যার তেমন সম্পর্ক নাই। আমি স্যার যারা বিদেশ যাইবে তাগুলাকে পরিচয় করাই দিই আর লেনদেনটা করাই দিই। আমার কিছু টাকা কমিশন দেয়। তোর বস কে? মিরান রহমান। উনি স্যার সবসময় আড়ালে থাকে, সব কাজের কথা উনি। সমস্ত টাকা পয়সা স্যার উনিই নেয়। কারো টাকা পয়সা দিতে দেরি হইলে, জমি পয়সা টাকা জোগাড় করতে দেরি হইলে অনেকের জমি উনি ওনার নিজের নামে লেখায় নেয়। মিরান না? দাঁড়া, দেখ তো এই মিরান কি না? স্যার এই মিরানি স্যার। ঠিক আছে, আমি শিওর হলাম। তুই কাস্টডিতে থাক, আজকে রাত্রেই আমি মিরানকে ধরার ব্যবস্থা করছি। বস, আমি কুট্টি। এই হারামির বাচ্চা, এখন আসছিস কেন? বলে কইছি না গা ডাকাতি থাকতে পুলিশ তোকে খুঁজতেছে। বস, সমস্যা নাই, আমি গোপনে আইছি, একটা নয়া বড় পার্টি লই আইছি। আচ্ছা, নয়া পার্টি না, আমরা মেহমান আইছি। বহুত আমাকে হয়রানি করাই। চল চল, এবার থানায় চল। স্যার মিরান বিরাট বড় ব্যবসায়ী না? স্যার, এটা তোর একটা সাইনবোর্ড। এই সাইনবোর্ডের আড়ালে ভাই আদম ব্যবসায়ী করে থাকে। চল চল। স্যার স্যার একটা সময় দেখা যায় না স্যার। কত দিবি? স্যার আপনি যত চান স্যার। আমি শুধু তোরে চাই এবং তোরে লকআপে দেখতে চাই। যাই তো। জি স্যার। ওরে নিয়ে চল। স্যার স্বীকার করবি না? স্যার তুই বহুত হারামি। তুই সরাসরি খুনের সাথে জড়িত। স্যার তুই অনেকগুলো মানুষকে খুন করছিস। তুই সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। স্যার, ওরা কিন্তু স্বীকার করলো? জি স্যার। স্যার না স্যার স্যার সব ষড়যন্ত্র স্যার। আমাকে আমাকে মাইরা স্যার স্বীকার করেছে স্যার। সব ষড়যন্ত্র? জি স্যার। তার মানে তোর সহজে কোনো কিছু স্বীকার করবি না। স্যার স্বীকার করাতে হবে, সেজন্য ডোজ দিতে হবে। স্যার আবার শুরু করো। স্যার আমি সব আমি সব সত্য বলতেছি স্যার। বেশ তো, এবার বল তাহলে। স্যার অবৈধভাবে আমি লোক পাঠাইছি স্যার। অনেকে সর্বশান্ত হয়েছে, কেউ কেউ ইটালি ঢুকতে পারলেও তারা খুব বিপদে আছে স্যার। আর কেউ কেউ মারা গেছে স্যার। কতজন মারা গেছে? স্যার প্রায় 24 জন স্যার। তুই এত বড় একটা অমানুষ, তোকে কি করতে মন চাচ্ছে জানিস? তুই মন চাচ্ছে তোকে ঝুলিয়ে পিটাতে পিটাতে ছড় বাকড় সব তুলে ফেলি। স্যার তোর মতো একটা লোকের জন্য 24টা পরিবার ধ্বংস হয়েছে, এতগুলো মানুষের তাজা প্রাণ শেষ হয়েছে। তোর বিরুদ্ধে এমন চার্জশিট দিব, কোনো ফাঁক ফোকর তুই পালাতে পারবি না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমাকে মাফ করে দেন। মাফ করে দিব? তুই যে অন্যায় করেছিস, অপরাধ করেছিস, এর কোনো ক্ষমা হয় না। তোর যাতে সর্বোচ্চ শাস্তি হয় আমরা সেই ব্যবস্থায় নিব। তুই যে স্বীকারোক্তি দিয়েছিস, আজ তথ্য প্রমাণ আমরা পেয়েছি, সেই অনুযায়ী আমরা আদালতে চার্জশিট দাখিল করব। বিচার করবে আদালত। স্যার 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 লোভ একটি সর্বনাশের নাম। লোভে পড়ে মানুষ জীবন হারায়, সর্বস্ব হারায়। আর তাই দালালদের চটকদারি কথায় বিশ্বাস করে সমুদ্র পথে সেই বিপদসংকুল পথ দিয়ে যারা যেতে চেয়েছিলেন ইটালি, তারা সবসময় কি পৌঁছাতে পারেন? অল্প কিছু মানুষ ভাগ্য বদলানোর আশায় ইটালিতে পৌঁছাতে পারলেও বেশিরভাগেরই জীবনে নেমে আসে অমানিসা। তারা সর্বস্ব হারান মাফিয়াদের হাতে, এমনকি হারান নিজের জীবনটাও। যেমনভাবে
রুদ্র তার জীবনটা হারিয়েছিল। তাই দালালদের মিষ্টি কথার প্রলোভনে পড়ে কখনোই আপনি সর্বশান্ত হবেন না। ফাঁদের এই অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই, দর্শক, ফাঁদে পড়তে সময় লাগে না, যে কেউ যখন তখন পড়তে পারেন ফাঁদে। আর এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনাকে হতে হবে সচেতন। আপনার সচেতনতাই পারে নিজের জীবনকে রক্ষা করতে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে ফাঁদের নতুন কোনো রহস্যের উদ্ঘাটন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।